মির্জা ফখরুলের নেতৃত্বে বিএনপি প্রতিনিধি দলের বৈঠক প্রধান উপদেষ্টার সাথে। আলোচনা হচ্ছে সংস্কার ও নির্বাচনী রোডম্যাপ নিয়ে। একুশ শহীদ পরিবার ও 7 আহতকে আর্থিক চেক হস্তান্তর, বিশৃঙ্খলাকারীদের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান ডক্টর ইউনূসের। যারা গন্ডগোলের সৃষ্টি করতে পারে তাদেরও নিশ্চিহ্ন করবো আমরা, তাদেরকে দলে বেরিয়ে ফেলবো, নিজেদের মধ্যে নিয়ে আসবো, আর তা না হলে আইনের কাছে সুপর্দ করে দেবো। শাহবাগে নিয়োগ প্রত্যাশী প্রাথমিক শিক্ষকদের সাথে পুলিশের ধাক্কাধাক্কি, লাঠিচার্জ, সড়ক অবরোধে যানজট ভোগান্তি। সরকার সুপারিশপ্রাপ্ত করছে রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে দিয়ে সরকারি আবার আমাকে চাকরি দিতে, আমাকে রাস্তায় বসে দিতে। আমাদের সুপারিশপ্রাপ্ত করছে এই সরকার, আবার এই সরকারই এখন রায় দিয়ে দিল যে এই রেজাল্ট বাতিল। সাবেক মন্ত্রী মোজাম্মেলের বিপুল সম্পদের তথ্যে হতভাগ গাজীপুরবাসী। শহরেই 4টি বাড়ির সন্ধান, জমি মিলেছে একরের পর একর। চেয়ারম্যান ছিল তখন থেকে এখানে থাকতো আর কি, দেখতাম। বিল্ডিংটা কার? এটা হচ্ছে মন্ত্রী সাহেবের ছেলে। মন্ত্রী হওয়ার আগে শুধু এই তিন সেট এটাই ছিল, এরপরে যেটা করছে এটা বিল্ডিং করছে। দেশ জুড়ে অপারেশন ডেভিল হান্টে আরো 15 শতাধিক গ্রেফতার। রাঘব বোয়াল থেকে চুনোপুটি, ছাড় পাবে না কেউ, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবার হজে শিশুদের নেওয়া যাবে না, সৌদি আরবের নতুন নিয়ম। 14 ফেব্রুয়ারির মধ্যে থাকা খাওয়ার বন্দোবস্তের চুক্তি করতে হবে এজেন্সিগুলোকে। ক্লিন গাজা মিশনের উদ্দেশ্য স্পষ্ট করলেন ট্রাম্প। রিয়েল এস্টেট ব্যবসায়ী মূল লক্ষ্য, গড়ে তোলা হবে পর্যটন কেন্দ্র। প্রস্তাবের তীব্র বিরোধিতা তুরস্ক হামাসের। সবাইকে আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সাথে থাকছি আমি ফারহানা ন্যান্সি। এতক্ষণ শিরোনামগুলো দেখে নিচ্ছিলেন, জানাবো বিস্তারিত দিনের সব খবরাখবর। দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করছে বিএনপি। সন্ধ্যা 6টার পর প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠকে বসেন তারা। এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ ও হাফিজ উদ্দিন আহমেদের 3 সদস্যের প্রতিনিধি দল যমুনায় প্রবেশ করে। জানা গেছে, প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে বিএনপি নেতারা দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে দলের অবস্থানের কথা তুলে ধরবেন। শুক্রবার দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির জরুরি বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। স্থায়ী কমিটির বৈঠকে সারা দেশে ভাঙচুর, সংস্কার কমিশনের প্রতিবেদন ও সমসাময়িক রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে। এসব বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরতে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয় দলের পক্ষ থেকে। দর্শক, প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করছেন বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দল। সেখানে আছেন আমাদের সহকর্মী সাইফুদ্দিন রবিন। যাচ্ছে তার কাছে। রবিন, প্রধান উপদেষ্টার সাথে বিএনপি নেতাদের বৈঠকটি এখন কোন পর্যায়ে আছে আর কোন কোন বিষয়ে আলোচনা হতে পারে, কোনো তথ্য পেয়েছেন কি আপনারা? প্রায় 1 ঘন্টা হয়ে গেল, ঠিক 1 ঘন্টা এখনো বৈঠকটি চলছে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনায়। বিএনপির 3 সদস্যের প্রতিনিধি যার নেতৃত্ব দিচ্ছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সঙ্গে রয়েছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং হাফিজ উদ্দিন আহমেদ। তারা বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে। মূলত এই বৈঠকে যে বিষয়গুলো প্রাধান্য পাওয়ার কথা রয়েছে, চলমান যে সামাজিক অর্থনৈতিক অস্থিরতা, সেই অস্থিরতাটি যেমন গুরুত্ব পাবে, ঠিক তেমনি আইন শৃঙ্খলা পরিস্থিতি গুরুত্ব পাবে, ঠিক তেমনি এই অস্থিরতা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সঙ্গে তাল মিলিয়ে নির্বাচনের গ্রহণযোগ্যতা বা নির্বাচনের গুরুত্বটা সেটি উপস্থাপন করা হবে বিএনপির পক্ষ থেকে। এবং সেই সঙ্গে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণার যে দাবি বিএনপি দীর্ঘদিন থেকেই করে আসছে, সেটি আরও একবার উত্থাপন করবেন প্রধান উপদেষ্টার কাছে। তার গুরুত্ব এবং তড়িৎ সময়ে যেন সেটি হয়, কেন প্রয়োজন, সেই সব বিষয়গুলো বিশ্লেষণ করা হবে এই বৈঠকে। এবং সেই সঙ্গে অপারেশন ডেভিল হান্ট যেটি চলছে সেটি নিয়েও আলোচনা হবে। ধানমন্ডি 32-এর
শিক্ষকদের বাড়িভাঙ্গা সহ সারা দেশে বুলডোজার কর্মসূচি, সেই কর্মসূচি ঘিরে যে অস্থিরতা সৃষ্টি হওয়া, সেই সব বিষয়গুলো সার্বিকভাবে দেশের বর্তমান পরিস্থিতি এবং সেই পরিস্থিতি উত্তরণে নির্বাচন কতটা জরুরি, এটি সবচেয়ে বেশি গুরুত্ব পাবে আজকের এই বৈঠকে, এমনটি বিএনপির তরফ থেকে জানা গেছে। এবং আপনি যেমনটি বলছেন যে দলের সর্বশেষ স্থায়ী কমিটির যে বৈঠক, সেই বৈঠকে যেমন সমসাময়িক পরিস্থিতিগুলো যেমন গুরুত্ব পেয়েছে, ঠিক তেমনি আজকের এই বৈঠকটির পরিকল্পনাও গ্রহণ করা হয়েছিল। এবং গতকাল সে বৈঠকের ফলশ্রুতিতেই গতকাল নির্বাচন কমিশনে বিএনপির প্রতিনিধি দল নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করেছেন। সেখানে নির্বাচনের জন্য কমিশনের প্রস্তুতি, সম্ভাব্য সময়, সেটুকু জানতে চেয়েছিলেন তারা কমিশনের কাছে। তার প্রেক্ষিতে গতকালকের বৈঠকটিও আজকে এই আলোচনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সেখানেও গুরুত্ব পাবে এবং যার মধ্য দিয়ে মূলত বিএনপি যে কর্মসূচিও ঘোষণা করছে, সেই সব বিষয় সব মিলিয়ে বলা চলে নির্বাচনকে সামনে রেখে দলটির যে ভাবনা এবং নির্বাচন না হলে দেশের সামগ্রিক পরিস্থিতি আরও সংকটময় হবে, সেই সব বিষয়গুলো প্রধান উপদেষ্টার কাছে তুলে ধরা। এবং সেই সঙ্গে আরও একটি বিষয় উল্লেখ্য যে জুলাই ঘোষণাপত্র যেটি বিএনপির তরফ থেকে তৈরি করা হয়েছে ইতিমধ্যে এবং যুগপৎ আন্দোলনে থাকা দলগুলির সঙ্গেও আলোচনা হচ্ছিল, সেই বিষয়টিও প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর হতে পারে, এরকমটিও আমরা জানতে পেরেছি। এখন বৈঠক শেষ করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যম কর্মীদের সঙ্গে মুখোমুখি হওয়ার পর আমরা স্পষ্ট জানতে পারবো যে আসলে কি এজেন্ডা ছিল আজকের এই বৈঠকে এবং কোনো সিদ্ধান্ত হলো কিনা। ন্যান্সি, নিশ্চয়ই গণমাধ্যমের কাছে যখন জানানো হবে আপনার মাধ্যমে আমরা দেশবাসীকে জানাতে পারবো। আপনাকে ধন্যবাদ। যারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সামনে আরও কিছু হতে পারে এমন শঙ্কা প্রকাশ করে সকলকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। সকালে জুলাই গণ অভ্যুত্থানে কয়েকটি শহীদ পরিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করতে গেলে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। এ সময় শহীদ পরিবারের সাথে পুনর্বাসন ও আর্থিক ক্ষতিপূরণ সহ নানা ইস্যুতে আলোচনা করেন তিনি। জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের পরিবারের সাথে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় তার সঙ্গে দেখা করেন শহীদদের স্বজনরা। এ সময় ২১টি শহীদ পরিবার এবং ৭ জন আহতদের মধ্যে আর্থিক চেক হস্তান্তর করেন তিনি। এর মধ্য দিয়ে জুলাই গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রম শুরু হলো। এ সময় শহীদদের রাষ্ট্রীয় সম্মাননা ও স্বীকৃতি, আহতদের আর্থিক সহযোগিতা ও পুনর্বাসন সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। প্রধান উপদেষ্টা বলেন, যাদের ত্যাগের বিনিময়ে আজকে নতুন বাংলাদেশ বলার সাহস পাচ্ছে জনগণ, তাদের জন্য সর্বোচ্চটা করবে দেশ। তো সবসময় ভাবি যাদের কারণে, যাদের ত্যাগের বিনিময়ে দেশটা আজকে নতুন বাংলাদেশ বলার সাহস পাচ্ছে, তাদের জন্য দেশ কি করতে পারে। রাষ্ট্রের এবং রাষ্ট্রের জনগণের যে জবাবদিহিতা, এই যে বিশাল একটা পরিবর্তন, সেটা কোনো নীতি দিয়ে মাপা যায় না, এমন একটা পরিবর্তন। প্রধান উপদেষ্টা বলেন, জুলাই গণ অভ্যুত্থানের আত্মত্যাগকারীরা ইতিহাসের স্রষ্টা। যে জাতি ইতিহাস মনে রাখবে না, সে জাতির কোনো ভবিষ্যৎ নেই। বিগত সরকারের লোক এখনো বিভিন্ন মহলে আছে উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, যারা দেশে বিশৃঙ্খলা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। নতুন বাংলাদেশের ভেতরে যারা গন্ডগোলের সৃষ্টি করতে পারে তাদেরও নিশ্চিহ্ন করবো আমরা। তাদেরকে দলে বেরিয়ে ফেলবো, নিজেদের মধ্যে নিয়ে আসবো, আর তা না হলে আইনের কাছে সুপর্দ করে দেবো। এটা ছাড়া আমাদের কোনো গতি নেই। তাহলে আমরা নতুন বাংলাদেশ তাড়াতাড়ি গড়ে তুলতে পারবো। এটার জন্য আমরা পারি। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, প্রতিটি শহীদ পরিবার এককালীন ৩০ লাখ টাকা আর্থিক সহযোগিতা পাবে। ২০২৪-২৫ এবং ২০২৫-২৬ দুটি অর্থ বছরে সঞ্চয়পত্রের মাধ্যমে এই সহযোগিতা দেয়া হবে। জুলাইয়ে আহতরা দুটি মেডিকেল ক্যাটাগরি অনুযায়ী সুবিধা পাবেন। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। পুলিশের ব্যাপক লাঠিচার্জ, ধরপাকড়ের পর শেষ পর্যন্ত শাহবাগ মোড়ের অবরোধ ছেড়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সুপারিশপ্রাপ্ত সহকারী শিক্ষকরা। পুলিশের জল কামান আর লাঠিচার্জে গুরুতর আহত হন বেশ কয়েকজন। আটকও করা হয় কয়েকজনকে। ৩ ঘন্টারও বেশি সময় পর শুরু হয়েছে শাহবাগে যান চলাচল। অবরোধের কারণে সবগুলো সড়কেই গাড়ির দীর্ঘ সারি ও তীব্র যানজট দেখা যায়। বিকেল 4:30টার দিকে সড়ক ছেড়ে জাদুঘরের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। বেলা 2টার দিকে হঠাৎ করেই পুলিশের জলকামান নিক্ষেপ, পানির তোড়ে খানিক সরে গিয়ে আবারও রাস্তায় বসে পড়েন নিয়োগ বাতিল হওয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।
আন্দোলনরত নারী সদস্যরা রাস্তা না ছাড়লে টিয়ার শেল নিক্ষেপ করার সিদ্ধান্ত নেয় পুলিশ। এতে কিছু সময়ের জন্য ছত্রভঙ্গ হয়ে যান তারা। সকাল থেকেই শাহবাগের আশপাশে জড়ো হচ্ছিলেন শিক্ষকরা। দুপুর 1টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন তারা। শিক্ষকদের দাবি ফিরিয়ে দিতে হবে তাদের চাকরি। আমাদের চাকরি দিয়া কেন চাকরি নিল, আমাদের সম্মান দিয়ে কেন সম্মানটা নিল? প্রথম দাবি এবং দ্বিতীয় দাবি চাকরি করতে পারে, তাহলে আমরা কেন পারবো না? আমাদের যৌক্তিক দাবি, আমরা যোগদান নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। জলকামান, টিয়ারশেল আর লাঠি চার্জে আহত হন নারী আন্দোলনকারীরা। আটক করা হয় বেশ কয়েকজনকে। পুলিশের বল প্রয়োগের নিন্দা জানান নিয়োগ বাতিল হওয়া প্রাথমিকের শিক্ষকরা। আমরা তো অবহেলিত, এটা তো আমাদের দোষ না। আমাদেরকে সরকারে 6,531 জনকে সরকার নিয়োগ দিছে, আবার কেন সরকার 31 জন রিডের জন্য আমাদেরকে বাতিল করলো? কোন অধিকার আমাদের গায়ে হাত তুলেছে? আমাদের কতগুলো বোনের উপর ওনারা নির্যাতন করেছে, টিয়ার গ্যাস মেরেছে, আমাদের চোখে মুখে ফেলে আমরা আহত অবস্থায়, তাও আমরা ছাড়বো না। তবে পুলিশ জানায় দফায় দফায় অনুরোধ করা হয় সড়ক ছেড়ে দেওয়ার জন্য। জনভোগান্তি সৃষ্টি হলে কোনো ছাড় নয় বলেও হুঁশিয়ারি দেন রমনার ডিসি। এখানে থেকে গুরুত্বপূর্ণ মরে আছে, আমরা তো সেই জন্যই করতেছি যে এরা যেন উঠে যায়, আমরা যেন যান চলাচলটা স্বাভাবিক রাখতে পারি। তাদের যে বিষয়টা আছে আমি নিজে দেখতেছি যে আমি কোন জায়গায় যাওয়া লাগে আমি নিয়ে যাব। আমি অলরেডি ওদের সাথে কথা বলাইছি, প্রতিনিধি পাঠাইছি, তারপরে আবার হঠাৎ করে আসছে। দফায় দফায় আন্দোলনকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করেছে পুলিশ। তবে এক পাশ থেকে সরিয়ে দিলে আবার অন্য প্রান্তে গিয়ে বসে পড়ছেন নিয়োগ বঞ্চিত শিক্ষকরা। তারা বলছেন এই যৌক্তিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না তারা। পুরো সময়ে আংশিক চালু ছিল যান চলাচল। বিকাল 4:30টার দিকে আবারও শুরু হয় পুলিশি অ্যাকশন। এ দফায় প্রায় সবাইকে রাস্তা থেকে সরিয়ে দেয় পুলিশ। পরে জাতীয় জাদুঘরের সামনে গিয়ে বসে পড়েন চাকরির পুনর্বহালের দাবিতে আন্দোলনরত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। সেখান থেকে দেওয়া হয় 6 দফার আলটিমেটাম। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাস্তায় আত্মহত্যা করব। চতুর্থ দাবি, পুলিশ কর্তৃক আমাদের যে ভাই বোন এখন হসপিটালাইজ আছে, চিকিৎসাধীন আছে, এই চিকিৎসার ব্যবস্থা করতে হবে। মঙ্গলবারের কর্মসূচিতে সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। সুপারিশপ্রাপ্ত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়োগে হাইকোর্টের রায় পুনর্বিবেচনায় আপিল করার সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা ডক্টর বিধান রঞ্জন রায় পোদ্দার। সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষা সংস্কারে পরামর্শক কমিটির প্রতিবেদন নিয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। উপদেষ্টা জানিয়েছেন, এরই মধ্যে কমিটির প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়। শিক্ষক পদে প্রবেশ 12 ও প্রধান শিক্ষকের জন্য 10ম গ্রেড নির্ধারণ এবং মান অনুযায়ী প্রতি বিদ্যালয়কে সবুজ, লাল ও হলুদ চিহ্নিত করা সহ 14টি সুপারিশ করেছে প্রাথমিক ও উপানুষ্ঠানিক শিক্ষা সংস্কারে পরামর্শক কমিটি। এছাড়া ক্লাসের সময় বাড়াতে সকল বিদ্যালয়কে স্বল্পতম সময়ের মধ্যে এক শিফটের স্কুলে পরিণত করারও প্রস্তাব দেওয়া হয়। কিছু সুপারিশ বাস্তবায়নে অন্য মন্ত্রণালয়ের সহযোগিতা প্রয়োজন, সেক্ষেত্রে আমরা জন্য চেষ্টা করব। আর কিছু সুপারিশ বাস্তবায়নে সরকারের নীতিগত সিদ্ধান্তের দরকার। আমি জানি বর্তমান সরকার শিক্ষকগণের জীবনের মান উন্নয়ন ও সামাজিক মর্যাদা উন্নয়নে ইতিবাচক মনোভাব পোষণ করেন। দর্শক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি বাতিলের দাবিতে সিরাজগঞ্জে যমুনা সেতু রেলপথ অবরোধ করেছে পদবঞ্চিতরা। এ বিষয়ে আরও জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী গোলাম মোস্তফা রুবেল। রুবেল, আন্দোলনকারীরা আসলে কি বলছেন একটু বিস্তারিত জানতে চাই।
হ্যাঁ ন্যান্সি, আসলে প্রায় 3টি ঘন্টা অতিবাহিত হয়ে গেছে আজকের আন্দোলনে, কিন্তু এখন পর্যন্ত সুরাহা আসেনি। তারা বলছেন আন্দোলনকারীরা যে একটাই তাদের দাবি, যতক্ষণ পর্যন্ত সিরাজগঞ্জের এই কমিটি তাদের বাতিল করা না হবে ততক্ষণ তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। দেখতে পারবেন যে আসলে সেতুর পশ্চিম পার কিন্তু পুরোটাই ব্লক করে দিয়েছে তারা, অর্থাৎ উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী, ঢাকা থেকে উত্তরবঙ্গগামী সকল অর্থাৎ বাস যানবাহন কিন্তু বন্ধ রয়েছে। একই সাথে কিন্তু রেলপথও বন্ধ করে দিয়েছে। ইতিমধ্যেই পদ্মা এক্সপ্রেস এবং লালমনি এক্সপ্রেস দুটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং ইতিমধ্যে সিল সিটি কিন্তু বন্ধ রয়েছে। অর্থাৎ রেলপথ এবং সড়ক পথ দুটি পথ বন্ধ থাকার কারণে মানুষের কিন্তু চরম ভোগান্তিতে ভুগতে হচ্ছে। অর্থাৎ এখন পর্যন্ত তারা কোনো পর্যন্ত সুরাহা আসেনি। আমি কথা বলতে তোমাদের তো দাবি অনেকক্ষণ, প্রায় 3 ঘন্টা অতিবাহিত হয়ে গেছে, এখন পর্যন্ত তোমরা কোনো ফলাফল পেয়েছো কিনা? এটা সিরাজগঞ্জের জন্য একটি ভারাক্রান্ত হৃদয় নিয়ে আমি বলবো ছাত্র আন্দোলন পেয়েছি, সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্যানেল থেকে আমরা চাই না কোনো বৈষম্যমূলক কমিটি গঠন হোক। যারা 1 আগস্টে তাদের জীবন বাজি রেখে এই কমিটিতে ছিল তাদেরকে কোনো রকমের সদস্য রূপেও এই আন্দোলনে রাখা হয়নি, এই কমিটিতে রাখা হয়নি। বরং যারা এই কমিটিতে ছিল, আমরা চাই দ্রুত সরকার পক্ষ থেকে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাসনাত ভাই, সাজিজ ভাই কিংবা আরিফ সোহেল ভাই আমাদের সাথে বসবে এবং এই কমিটি যতক্ষণ না বিলুপ্ত ঘোষণা হচ্ছে ততক্ষণ এই ছাত্র জনতা কেউ রাজপথ ছাড়বে না। ধন্যবাদ আপনাকে। আসলে যেমনটি দেখছিলেন যে তারা কিন্তু বলছে যতক্ষণ তাদের এই আন্দোলন রুবেল, আপনাকে ধন্যবাদ। আমরা শুনছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি বিলুপ্ত করার দাবি জানাচ্ছিলেন তারা। মোজাম্মেলের কতগুলো বাড়ি? গাজীপুরে এই প্রশ্ন এখন সবার মুখে মুখে। পৌরসভার চেয়ারম্যান থাকার সময় যে মোজাম্মেল থাকতেন ভাঙা টিন শেডে, তার এখন গাজীপুরের সম্পদের পাহাড়। অনুসন্ধানে গাজীপুরেই তার 4টি বাড়ির সন্ধান পাওয়া গেছে। এছাড়া তার আছে একরের পর একর জমি। তার যেসব সম্পত্তি ভাড়া দেয়া, সেখান থেকে ভয়ে পালাচ্ছেন ভাড়াটিয়ারা। পলাশ প্রধান ও হোসাইন আলী বাবুকে সাথে নিয়ে মনিরুল ইসলামের রিপোর্টে বিস্তারিত। এক মোজাম্মেলের যে কত সম্পত্তি গাজীপুরে, তার কোনো ইয়ত্তা নাই। নামে বেনামে, অর্থাৎ তার নামে এবং তার আত্মীয় স্বজনের নামে তিনি সম্পদ গড়েছেন প্রচুর, এবং সেগুলোর কোনো সঠিক সংখ্যা বা পরিসংখ্যানও নাই। কারণ কি, তিনি সহ তার আত্মীয় স্বজন সবাই এখন মোটামুটি পলাতক। এই যেমনটি একটি টিন শেডের ভবনের পাশে আমি যেখানে দাঁড়িয়েছিলাম, তিনি সেখানে পৌরসভার মেয়র যেখানে বা পৌরসভার চেয়ারম্যান যখন ছিলেন তখন তিনি সেখানে ছিলেন। মন্ত্রী হওয়ার পর থেকে তিনি ফুলে ফেঁপে ওঠেন। গাজীপুরে এরকম 9তলা বিল্ডিংয়ের মতো আরও বহুত সম্পত্তি তিনি গড়ে তুলেছেন। পলাতক সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রী মোজাম্মেল হকের ভিটে বাড়ি এই টিন শেড ঘর। 1973 সাল থেকে 15 বছর ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান। 1989 সাল থেকে টানা 4 বার পৌরসভার চেয়ারম্যান ছিলেন। 2008 সালে এমপি হন। 2014 সালে মন্ত্রী হয়ে সম্পদের পাহাড় গড়তে থাকেন মোজাম্মেল হক। টিনশেড বাড়িটির সামনেই গড়ে তুলেছেন 9তলা ভবন, শহরের জোড়পুকুর এলাকায়, যা মন্ত্রী সাহেবের টাওয়ার নামে পরিচিত। এই টিনশেড বিল্ডিংটা কার? এটা ওই মোজাম্মেল সাহেব আর কি, যখন সিটি কর্পোরেশনের ছিল, চেয়ারম্যান ছিল, তখন থেকে এখানে থাকতো আর কি, দেখতাম। মন্ত্রীরা পরে তো আর এখানে থাকে না, ঢাকায় মন্ত্রীর বাড়ি থাকে আর কি। এই বিল্ডিংটা কার? এই 10তলা বিল্ডিং? ওটা 9তলা, ওটা মোজাম্মেল সাহেবের। ওইটা মোজাম্মেল। এটা কবে করছে? এটা করছে প্রায় বছর 2 হলো। মোজাম্মেল হক বাড়িটি করে তার ছেলেকে দিয়ে দিয়েছেন। সরেজমিন দেখা যায় সেখানে থাকা দোকান ও বাসাবাড়ির ভাড়াটিয়ারা ভাঙচুরের ভয়ে সব গুটিয়ে নিচ্ছেন। জয়নাল ভাই, আপনি কি এই বিল্ডিং এর কেয়ারটেকার, তাই তো? জি। বিল্ডিংটা কার? এটা হচ্ছে মন্ত্রী সাহেবের ছেলের। এই বিল্ডিং এ কি খালি হয়ে গেছে নাকি? হ্যাঁ, বিল্ডিং অলরেডি খালি হয়ে গেছে। এই আতঙ্কে ভাঙচুর ও পরে হামলার পর সম্প্রতি আলোচনায় আসে সাবেক মন্ত্রী মোজাম্মেল হকের দোতলা এই বাড়ি। মাত্র কয়েক বছরে ধীরাশ্রম দাক্ষিণ খান এলাকায় করেছেন আলিশান বাড়ি। বাড়িটির বিপরীতে আছে বিশাল শান বাঁধানো পুকুর ও বাগান। তার পাশেই প্রায় 1 একর জমি, পুরোটাই মোজাম্মেল হকের। মজার তথ্য হলো, কোটি কোটি টাকার সম্পত্তি হলেও 2023 সালের নির্বাচনী হলফনামায় এই বাড়ির দাম দেখানো হয়েছে 40 লাখ টাকা। আরও মজার তথ্য হলো, পুরো বাড়ির আসবাবপত্রের দাম মাত্র 1.5 লাখ টাকা। আর কয়েক হাজার ফুটের বাড়ি হলেও আয়তন দেখানো হয়েছে মাত্র 1500 ফুট। এই বাড়ির আশপাশের সবাই মোটামুটি মোজাম্মেল হকের আত্মীয়। শুক্রবার হামলার পর পুরো এলাকা এখন মানুষশূন্য। এটা পরে করা হয়েছে, এটা জমিন আগে কেনা ছিল, পরে করা হয়েছে, এটা ওটা মন্ত্রিত্ব পাওয়ার পরে করা হয়েছে। আর ধীরাশ্রমে যে তার বাড়ি বলা হয়, ওটা তার নিজস্ব বাড়ি।
আর এইগুলি হচ্ছে তার ক্রয়কৃত বাড়ি। আর মাধববাড়ি মোড় মধ্য সাহেবিতি যে 4তলা যে ইয়াটা আছে মসজিদ, ওটা মন্ত্রী মসজিদ নামে আমরা চিনি। ওইখানে অনেক ব্যয়বহুল টাকা খরচ করে উনি একটা বড় মসজিদ করছেন। মন্ত্রী হওয়ার আগে শুধু এই টিন শেড এটাই ছিল, এরপরে যেটা করছে এটা বিল্ডিং করছে বা মসজিদ করছে, যাই করছে। এ তো গেল গাজীপুর শহরের কথা। সাবেক মন্ত্রী মোজাম্মেল হক তার সংসদীয় এলাকা কালিয়াকৈরেও করেছেন বাড়ি, কিনেছেন একরের পর একর জমি। উপজেলার চা বাগান এলাকায় 7 বিঘা জমি আছে তার। মহানগর ও জেলা মিলে মোজাম্মেল হকের প্রায় 8 একর জমির সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এছাড়া নামে বেনামে সম্পত্তি ও ব্যবসার খোঁজ পেয়ে অনুসন্ধান শুরু করেছে দুদক। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, গাজীপুর। অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে গাজীপুর সহ সারা দেশে গ্রেফতার করা হয়েছে 1,500-এর বেশি। তারা জুলাই অভ্যুত্থানে হামলা ও হত্যা মামলার আসামি বলে দাবি পুলিশের। আসামিদের বেশিরভাগই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। গ্রেফতারের পর তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, নিরপরাধ কেউ যেন গ্রেফতার না হয় সেজন্য প্রতি জেলায় কমিটি করা হয়েছে। অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিনে গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় জয়দেবপুর থানায় 6, শ্রীপুরে 5, কালীগঞ্জে 4, কাপাসিয়ায় 3 এবং কালিয়াকৈরে গ্রেফতার করা হয় 3 জনকে। এছাড়া মহানগরের 11 থানায় অভিযান চালিয়ে গ্রেফতার করা হয় 79 জনকে। গ্রেফতারের সবাই আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও মামলার আসামি। পরে আদালতের মাধ্যমে সবাইকে কারাগারে পাঠানো হয়। অপারেশন ডেভিল হান্টের আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য, সেই লক্ষ্য উদ্দেশ্যের ভিত্তিতে এই 61 জন গ্রেফতার হয়েছেন। রংপুর বিভাগে গ্রেফতার হয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের 30 নেতাকর্মী। এর মধ্যে মেট্রোপলিটনে 5 জনকে গ্রেফতারের খবর জানায় পুলিশ। আমরা কোনো দলমত দিকে তাকাচ্ছি না। যেই অপরাধীর সাথে হিসেবে এজাহারভুক্ত আসামি অথবা নাশকতার সাথে জড়িত থাকতে পারে, তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে এসে বিজ্ঞ আদালতে সোপর্দ করব। অভিযানে 29 জনকে গ্রেফতারের খবর জানিয়েছে নেত্রকোনা পুলিশ। ডেভিল হান্টের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জে আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার আছে 19 জন। তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার অভিযোগে করা একাধিক মামলার আসামি। চট্টগ্রামে 40 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া ভোলায় কোস্টগার্ডের অভিযানে আটক 14 জন ও খাগড়াছড়িতে 10 জন সহ বিভিন্ন জেলায় ডেভিল হান্টে গ্রেফতার করা হচ্ছে। রাজশাহীতে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, রাঘব বোয়াল থেকে চুনোপুটি অপারেশন ডেভিল হান্টে ছাড়া পাবে না কোনো অপরাধী। এই ক্ষেত্রে বড় ছোট কোনো ভেদাভেদ নাই, যে আসবে এই জালে সে ধরা পড়বে। ডেভিল শব্দটার অর্থ তো জানেন, শয়তান। এখন যারা শয়তান তারাই ধরা পড়বে। এখন ছোট শয়তান কি বড় শয়তান এখানের ভিতরে নাই, শয়তান ধরা পড়বে। নিরপরাধ কেউ যেন গ্রেফতার না হয় সেজন্য প্রতি জেলায় কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ওখানে কিন্তু একটা কমিটি করে দেওয়া হয়েছে। আমিন বাবু, যমুনা নিউজ। সময় মাত্র 4 দিন থাকলেও এখনো প্রায় 46,000 হজ যাত্রীর জন্য বাড়ি তাঁবু ভাড়া সহ 4 চুক্তি করেনি বেসরকারি হজ এজেন্সিগুলো। এ নিয়ে অসন্তোষ জানিয়েছেন খোদ ধর্ম উপদেষ্টা। সতর্ক করে বলেছেন, 14 ফেব্রুয়ারির মধ্যে চুক্তি করতে হবে, সময় বৃদ্ধির সুযোগ নেই। নিবন্ধিত কেউ যেতে না পারলে দায় নিতে হবে এজেন্সিগুলোকে। এছাড়া ওমরা হজের সময় বিমানের টিকিটের দাম 2-3 গুণ বৃদ্ধির সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। হজের জন্য বাংলাদেশ থেকে কোটা ছিল 1,27,000, তবে সরকারিভাবে 5,200 জন ও বেসরকারিভাবে 81,900 জন নিবন্ধন করেছেন। কিন্তু সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী নিবন্ধিত হজযাত্রীদের জন্য বাড়ি, তাঁবু, পরিবহন ও ক্যাটারিংয়ের জন্য এখনও চুক্তি করেনি 70 লিড এজেন্সির মধ্যে 32টি। এর আওতায় রয়েছে প্রায় 46,000 হজযাত্রী, অথচ চুক্তির সময় আছে মাত্র 4 দিন, 14 ফেব্রুয়ারি পর্যন্ত। এ নিয়ে অসন্তোষ জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। নিবন্ধিত বাংলাদেশের কোনো ভাই বোন যদি হজে যেতে না পারে, এর দায় আমরা নেব না। এবং 14 তারিখ রাতেই 12টা 1 মিনিটে সমস্ত সিস্টেম ক্লোজ হয়ে যাবে। এখন কেউ যদি বলে যে আমাদের বাড়ান, মন্ত্রীর কাছে চিঠি লিখেন, ফোন করেন, ইট ইজ নট পসিবল। যদি কোনো এজেন্সি নিয়মকানুন ভঙ্গ করে মিসকন্ডাক্টের অভিযোগে যদি অভিযুক্ত হয়, তার লাইসেন্স বাতিল হবে পেনাল্টির আওতায়, সেটা ফাইন্যান্সিয়াল বলেন, এবং লাইসেন্স তো বাতিল হবে। ইন এডিশন
যে আর্থিক যে দণ্ড সেটাও আসবে, সেটা ব্যবস্থা আছে। মন্ত্রণালয়ের কর্মকর্তারা আশা করেন নির্ধারিত 14 ফেব্রুয়ারির মধ্যে সব চুক্তি সম্পূর্ণ করতে পারবে এজেন্সিগুলো। তারা প্রত্যেকেই বাড়ি ভাড়ার জন্য ওদের লোক কাজ করতেছে এবং তারা আমাদের কথা দিয়েছে যে 14 তারিখের আগেই তাদের বাড়ি ভাড়াগুলো কমপ্লিট হবে। এবার হজে যেতে পারছেন না কোনো শিশু বা অপ্রাপ্তবয়স্করা। উপদেষ্টা জানান কেউ নিবন্ধন করে থাকলে বাদ পড়বেন। শিশুদেরকে নেওয়া যাবে না, ছোট বাচ্চাদেরকে নেওয়া যাবে না। ওমরা হজ ঘিরে এজেন্সি ও এয়ারলাইন্সগুলো সিন্ডিকেট করে টিকিটের দাম নেয় দ্বিগুণ তিনগুণ। উপদেষ্টা বলেন এক্ষেত্রে যাত্রীর নাম পাসপোর্ট ছাড়া বুকিং প্রথা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগে এজেন্সিরা গ্রুপের নাম দিয়ে গ্রুপ বলে একজনে 20-30টা করে সিট বিমানের বুক করে রাখে, তারপরে এগুলো দ্বিগুণ তিগুণ চতুর্গুণ বৃদ্ধি করে বিক্রি করে। এখন একটা সিদ্ধান্ত হয়ে গেছে, এখন যদি বুকিং করতে হয় তাহলে যাত্রীর নাম দিতে হবে, পাসপোর্ট নাম্বার দিতে হয়। ধর্ম উপদেষ্টা বলেন যারা ওমরা হজের বিমানের টিকিটের অস্বাভাবিক দামের সাথে জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে গঠিত 7 সদস্যের টিম 15 কার্য দিবসের মধ্যে রিপোর্ট দিবে। সেই সাথে কারসাজি রোধে মনিটরিংয়ে থাকছে টাস্কফোর্সও। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। পিরোজপুরের সাবেক 2 সংসদ সদস্য সম রেজাউল করিম ও মহিউদ্দিন মহারাজ ও উপজেলা চেয়ারম্যান মিরাজ মহারাজের বিরুদ্ধে দুদকে মামলার সুপারিশ করবে স্থানীয় সরকার মন্ত্রণালয়, জানিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ। পাশাপাশি 1600 কোটি টাকা আত্মসাতের অভিযোগে 11 জন ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি। সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক পদের জন্য দেয়া ডিও লেটারটির সত্যতাও নিশ্চিত করেন স্থানীয় সরকার উপদেষ্টা। গত 4 অর্থ বছরে পিরোজপুরে স্থানীয় সরকারের অধীনে 17টি প্রকল্পে 1600 কোটি টাকা দুর্নীতির হদিস পেয়েছে মন্ত্রণালয়। এর অভিযোগে 11 জন কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। সোমবার দুপুরে ঢাকা দক্ষিণ সিটির নগর ভবনে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান স্থানীয় সরকার উপদেষ্টা। জানান ওই এলাকার আওয়ামী লীগের 2 এমপির বিরুদ্ধে দুর্নীতির তদন্তে সুপারিশ করা হবে। যাদের ব্যাপারে প্রাথমিক তদন্তে উঠে এসেছে তাদেরকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না, তাদেরকে সর্বোচ্চ যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়, যাতে করে এ ধরনের লুটপাট করার সাহস আর কখনো কেউ ভবিষ্যতে দেখাতে না পারে, সে বিষয়ে আমাদের মন্ত্রণালয় যথাযথ ব্যবস্থা নেবে। স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করার ক্ষেত্রে এখন পর্যন্ত যদিও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি, তবে ইতিবাচক রাজনৈতিক দলসহ আদার স্টেক হোল্ডারদের সাথে কনসালটেশনের ভিত্তিতে এই বিষয়ে একটা সিদ্ধান্তে পৌঁছানো যাবে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনে এখনও প্রশাসক নিয়োগ দেওয়া হয়নি। এ কারণে নাগরিকরা নানা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। তাই এই পদগুলোতে নিয়োগের প্রক্রিয়া চলছে বলে জানান উপদেষ্টা। জানান উত্তর সিটিতে প্রশাসক পদে এক ব্যক্তিকে নিয়োগের জন্য তিনি ডিও লেটার দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়ার জন্য আমি সুপারিশ করেছি। আসলে উত্তর সিটি কর্পোরেশনের নিয়োগটাতে এই মন্ত্রণালয় থেকেই দেওয়া হয়। ডিওটা হচ্ছে একটা অফিসিয়াল প্রসেস, যেই প্রসেসটা আসলে যে কোনো মন্ত্রণালয় যদি জনপ্রশাসন থেকে কাউকে আনতে চায় বা কাউকে নিয়োগ দিতে চায় তাহলে সেক্ষেত্রে ডিও প্রদান করা হয়ে থাকে। আইন অনুযায়ী আমরা ডিওই দিয়ে থাকি, এটা প্রসেস যে কাউকে নিয়োগ দেওয়ার কিংবা করা। এ সময় ধানমন্ডি 32 নম্বরে ভাঙচুর নিয়ে ভারতের বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চান সাংবাদিকরা। প্রতিবেশী রাষ্ট্রের উপর প্রতিবেশী রাষ্ট্রের স্বাভাবিকভাবে ডিপ্লোম্যাটিক এক ধরনের ইন্টারেস্ট থাকে এবং আমরা দেখেছি বিগত সময়গুলোতে ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে এটা অনেক বেশি প্রতীয়মান হয়েছে। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে বিএনপি প্রতিনিধি দল যমুনার বাইরে এসেছে গণমাধ্যমের সাথে কথা বলার জন্য। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে কথা বলবেন কিছুক্ষণের মধ্যে। আমরা সরাসরি সেখানে চলে যেতে চাই। আছে সেই বিষয়গুলো তার সামনে আমরা তুলে ধরবো। একটা দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে এটা আমাদের দায়িত্ব ছিল, আমরা সেই দায়িত্বটুকু পালন করেছি। আমরা আজকে যে বিষয়গুলো তার সামনে আলোচনা করেছি তা হচ্ছে যে এই যে ঘটনাগুলো ঘটেছে এর দায় সরকার এড়াতে পারেন না। এই জন্যে যে সরকারের বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো আছে, বিভিন্ন যে বাহিনীগুলো আছে তাদের সামনেই
এই ঘটনাগুলো একের পর এক ঘটেছে, যেটা আমরা মনে করি দেশের সার্বিকভাবে দেশের যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীলতা তাকে যথেষ্টভাবে বিপন্ন করেছে এবং ফ্যাসিবাদকে সুযোগ করে দিয়েছে তাদের এই সম্পর্কে একটু কথা বলার। দ্বিতীয়ত হচ্ছে যে আমরা এই সরকারের সঙ্গে যেটা বারবার বলে এসেছি, এটা অন্তর্বর্তীকালীন সরকার, সুতরাং দ্রুত নির্বাচনের জন্য আমরা তাদেরকে আবারও তাগাদা দিয়েছি এবং ন্যূনতম যে সংস্কার সেই সংস্কারগুলো সম্পূর্ণ করে যে কাজ তারা করেছেন ইতিমধ্যে রিফর্ম কমিশন করেছেন একটা, তাদের সঙ্গে আলোচনার ভিত্তিতে আপনার একমত হওয়ার প্রেক্ষিতে আপনার কনসেনসাস হওয়ার প্রেক্ষিতে আপনার দ্রুত নির্বাচন দেওয়ার বিষয়টা আমরা তাদের সঙ্গে কথা বলেছি। আমরা প্রশাসনে যে সমস্ত ব্যক্তি এখনও যারা দোষর ছিলেন ফ্যাসিবাদের এবং যারা ক্ষতিগ্রস্ত করেছেন বাংলাদেশকে সামগ্রিকভাবে, তাদেরকে আইনের আওতায় আনার জন্য এবং একই সঙ্গে তাদেরকে প্রশাসন থেকে সরিয়ে দেওয়ার কথা আমরা বলেছি। আমরা যারা অর্থনীতির ক্ষতি করেছে, লুট করেছে, যারা লুণ্ঠন করেছে, তাদেরকে আমরা আবারও ফিরিয়ে আনার জন্য, টাকা ফিরিয়ে আনার জন্য একই সঙ্গে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য আমরা সেটা দাবিগুলো করেছি। আমরা একই সঙ্গে যে কথাগুলো বলেছি তা হচ্ছে যে বিগত 15 বছর 16 বছরে যে মিথ্যা মামলা দিয়ে রাজনৈতিক নেতা কর্মীদেরকে যে হয়রানি করা হয়েছে সেই মামলাগুলো প্রত্যাহার করার ব্যাপারে আমরা নীতিগত সিদ্ধান্ত কথা বলেছি। তারা একমত হয়েছেন, তারাও আপনাদের সামনে কথা বলবেন, এই বিষয়গুলো তারা একমত হয়েছেন। আমরা দ্রব্যমূল্যের ব্যাপারে অত্যন্ত জোরালোভাবে বলেছি যে এই সরকারের অন্যতম প্রধান ব্যর্থতা হচ্ছে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না নিয়ে আসতে পারা। সেটা তারা বলেছেন যে তারা এগুলো কাজ করছেন, এই কাজগুলো তারা দ্রুত করার চেষ্টা করবেন। সব শেষে আমরা আপনার আইনশৃঙ্খলা পরিস্থিতির কথা বলেছি এবং একই সঙ্গে আমরা সব শেষে যে কথাটা বলা আবারও বলেছি যে আপনার এই একটা কী চলছিলেন অভিযান, সেই অভিযানটা হচ্ছে ডেভিল হান্ট। আমরা অতীতেও অনেক অভিযান দেখেছি, সেই ধরনের কোনো পুনরাবৃত্তি যেন না হয়, অর্থাৎ কোনো ইনোসেন্ট মানুষ যারা আপনার যেন না হয় এবং এটা নিয়ে আবার যেন কোনো রকমের সমস্যা তৈরি করা না হয়, এই কথাগুলো আমরা অত্যন্ত জোরের সঙ্গে বলেছি। প্রধান উপদেষ্টা এবং তার সঙ্গে যারা ছিলেন তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন যে অতি দ্রুত তারা নির্বাচনের ব্যবস্থা করছেন এবং তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে তিনি নির্বাচনের ব্যবস্থা করার জন্য তারা কাজ করছেন। আমরা আশা করব যে জনগণের আশা যেটা আছে, প্রত্যাশা আছে যে অতি দ্রুত এবং একটা রোড ম্যাপ ঘোষণা করবেন তিনি, সেটার মধ্যে দিয়ে আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্পন্ন হবে বলে আমরা প্রত্যাশা করছি, জনগণ প্রত্যাশা করছে। এবং সেই সঙ্গেই আমরা যেটা বিশ্বাস করি যে গণতান্ত্রিক সরকারের যে আপনার ট্রানজিশন হবে গণতান্ত্রিক ব্যবস্থায়, সেটা অনেক সহজ হয়ে যাবে যদি আপনার একটা নির্বাচন অনুষ্ঠিত হয়। অনেক ধন্যবাদ স্যার। একটা প্রশ্ন আমি আপনাদেরকে এটা দিয়ে যাব স্যার, একটা ছোট্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে উপদেষ্টা আজকে একজন উপদেষ্টা বলেছেন যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত তারা নিয়েছেন, আলাপ আলোচনা করে পরবর্তী চূড়ান্ত আমরা স্থানীয় সরকারের ব্যাপারে কোনো মতেই একমত হব না। আমরা খুব পরিষ্কার করে আগেও বলেছি, এখনো বলছি যে জাতীয় সরকারের আগে কোনো নির্বাচন হবে না। 40 দিন পর রাজধানীতে আবারও নিম্ন আয়ের মানুষের জন্য ট্রাক সেল কার্যক্রম শুরু করেছে টিসিবি। তেল, ডাল, চিনির পাশাপাশি সাশ্রয়ী মূল্যে পাওয়া যাচ্ছে ছোলা ও খেজুর। দুপুরের পর বিভিন্ন পয়েন্টে পণ্য বিক্রি শুরু হলে লাইনে দাঁড়ানো নিয়ে দেখা দেয় হট্টগোল। সাশ্রয়ী দামে টিসিবির পণ্য পেতে দীর্ঘ এই লাইন। সাধারণত সকালেই শুরু হয় কার্যক্রম, কিন্তু গুদাম থেকে পণ্য এনে কার্যক্রম শুরু করতে দুপুর গড়িয়ে যায়। ট্রাক দেখে লাইনে অবস্থান নিতে দেখা দেয় হই হট্টগোল। রমজানকে সামনে রেখে তেল, ডাল, চিনির পাশাপাশি খেজুর ও ছোলা বিক্রি করছেন ডিলাররা। ভোক্তারা পণ্যের পরিমাণ বাড়ানোর দাবি জানান। 5টা আইটেম হলো আমার চিনি হলো 70 টাকা কেজি, তেল হলো 100 টাকা, 2 লিটার 200 টাকা, আর খেজুর হলো 155 টাকা কেজি, ডাল হলো 60 টাকা কেজি, আর হলো চিনি হলো 70 টাকা কেজি, ছোলা হলো 60 টাকা কেজি, এখন প্যাকেজ হলো 590 টাকা। আমরা গরিব মানুষ সাধারণ পেটে খেটে খাই, রিক্সা চালাই, এটা পাইলে আমাদের জন্য অনেক উপকার হবে। আমাদের অনেক সাশ্রয় হচ্ছে, অনেক উপকার। মালগুলা পাইলে দেওয়া যায়, কম দামে পাওয়া যায়, আর দোকান থেকে তো বেশি দাম দিয়ে নিতে হয়। 2 কেজি তেল 400 টাকা দিয়ে নিতে হয়, আর এখানে তো 200 টাকা দিয়ে নিতে হয়। এখানে দেখেন না জরগা লাগতেছে, আমরা মাল পাইতাছি না। আমি 1 ঘন্টা যাবত দাঁড়ায় আছি, এখনো পাই নাই।
এবারে ট্রাক সেলে বিক্রির কার্যক্রম চলবে ২৮ মার্চ পর্যন্ত। রাজধানীর পাশাপাশি পর্যায়ক্রমে জেলা পর্যায়ে ছড়িয়ে পড়বে এই কার্যক্রম। যে কেউই টিসিবি ট্রাক থেকে এই পণ্য কিনতে পারবে। আজকে থেকে যে কার্যক্রমটা শুরু করেছি এটা স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরের জনগণের কথা চিন্তা করে এই কার্যক্রমটা শুরু করা হয়েছে। প্রতিটি ট্রাকে তেল, চিনি, ডাল, ছোলা এবং খেজুর এই 5টি পণ্য থাকবে। এই কার্যক্রম আগামী 28 মার্চ পর্যন্ত আমাদের চালানোর জন্য পরিকল্পনা রয়েছে। একজন ভোক্তা সর্বোচ্চ 2 লিটার তেল, 2 কেজি মসুর ডাল ও ছোলা, 1 কেজি চিনি ও 500 গ্রাম খেজুর কিনতে পারছেন। সোবহান চৌধুরী, যমুনা নিউজ, ঢাকা। দেশের বাইরের খবর, গাজা উপত্যকায় রিয়েল এস্টেট ব্যবসা করতে চান ডোনাল্ড ট্রাম্প, গড়ে তুলতে চান পর্যটন কেন্দ্র। এবার ক্লিন গাজা মিশনের লক্ষ্য আরও স্পষ্ট করলেন মার্কিন প্রেসিডেন্ট। পরিকল্পনা বাস্তবায়নের সাথে রাখতে চান মধ্যপ্রাচ্যকেও। যদিও ট্রাম্পের গাজা দখলের ভাবনার তীব্র সমালোচনা করছে মুসলিম দেশগুলো। এমন প্রস্তাব আলোচনার অযোগ্য আখ্যা দিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। গাজা বেচাকেনার জন্য নয় বলে সাফ জানিয়ে দিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস। যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ আবাসন ব্যবসায়ী বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যার নজর এখন যুদ্ধবিধ্বস্ত গাজায়। এবার উপত্যকা দখলের পরিকল্পনা আরও খোলাসা করলেন তিনি। জানালেন পুনর্গঠন করে পর্যটন কেন্দ্র গড়ে তুলতে চান সেখানে, আর তার দীর্ঘমেয়াদী পরিকল্পনায় ভূমিকা রাখতে পারবে মধ্যপ্রাচ্য। গাজা রিয়েল এস্টেট ব্যবসার দৃষ্টিকোণ থেকে লাভজনক। গাজা কেনার ব্যাপারে আমি প্রতিজ্ঞাবদ্ধ। পুনর্গঠনের কাজে মধ্যপ্রাচ্যের দেশগুলোকেও দায়িত্ব দেওয়া হতে পারে। হামাস যেন এখানে আর না থাকতে পারে সে পদক্ষেপ নেওয়া হবে। গাজাবাসীকে নিজ ভূখণ্ড থেকে অন্য জায়গায় সরানোর প্রস্তাবকে অগ্রহণযোগ্য বলেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। গাজা দখল নিয়ে যুক্তরাষ্ট্র যে প্রস্তাব দিয়েছে তা বাস্তবায়ন দূরে থাক, আলোচনারই অযোগ্য একটি বিষয়। ফিলিস্তিনিদেরই থাকবে। এই ভূখণ্ড তাদের মাতৃভূমি। কোনো শক্তি গাজাবাসীকে দ্বিতীয়বার ঘরছাড়া করতে পারবে না। গাজা নিয়ে ট্রাম্পের একের পর এক পরিকল্পনায় মুসলিম দেশগুলোতে চলছে তুমুল উত্তেজনা। বেনিয়ামিন নেতানিয়াহুর সৌদি আরবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পরামর্শ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন আরব নেতারা। রিয়াদের অভিযোগ, জাতিগত নির্মূলে যে গণহত্যা এবং বর্বরতা চালিয়েছে ইসরায়েল, সেখান থেকে নজর সরানোর চেষ্টা করছে নেতানিয়াহু। এই ইস্যুতে ক্ষোভ ঝেড়েছে কাতার, জর্ডান, মিশর, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও ইরাক। আইনগত এবং মানবিক দুই প্রেক্ষিতেই ট্রাম্পের গাজা দখলের কোনো অধিকার নেই। এটি জাতিসংঘের নীতিমালা বিরোধী পদক্ষেপ। ট্রাম্প গাজার দখল নিলে ফিলিস্তিনিদের জন্য আলাদা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন কখনোই পূরণ হবে না। গাজা বেচা কেনার জন্য নয়, সাফ জানিয়েছে হামাস। রিয়েল এস্টেট ব্যবসায়ীর মনোভাব নিয়ে গাজাবাসীর সমস্যার সমাধান করতে চাইলে ব্যর্থ হবে সে উদ্যোগ, দাবি ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটির। তাজরিয়ান সোবহান, যমুনা নিউজ। দর্শক, এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন সবাইকে ধন্যবাদ।